Guys, welcome to Dr. IELTS. Today we are going to solve and explain Cambridge book number 11, test number 3, passage number 1. তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্যাসেজ নাম্বার 1 এ দেখতে পাচ্ছি দি স্টোরি অফ সিল্ক। টাইটেলটা হচ্ছে দি স্টোরি অফ সিল্ক, মানে রেশমের গল্প। তো রেশমের গল্প যেহেতু বলেছে, তাহলে আমরা রেশমের গল্প একটা শুনে আসি। রেশম কিভাবে আসলো, কিভাবে তার উৎপত্তি হলো, মানে এটা কোথায় ডিসকভার্ড হলো। তো প্রায় ৩,০০০ বছর আগে চায়নার জিলিং নামে, চায়নার উত্তর পূর্ব প্রদেশে জিলিং নামে একটা জায়গাতে, জিলিং রাজ্যে বলা যায়, তো সেখানে আপনার লিজু বা লাইজু বলে অনেকে উচ্চারণটা, আমি যাই হোক এখানে লিজু বলছি। লিজু নামে একটা মেয়ে ছিল, সে অনেক দরিদ্র ছিল। তো তার বাবা মা অনেক অসুস্থ ছিল। লিজু তার বাবা মার জন্য বন থেকে ফলমূল জোগাড় করত আর পানি সংগ্রহ করে তারপর তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করত। তো এমন করতে করতে একদিন হঠাৎ করে সে বনে গিয়ে কোনো ফলমূল পাচ্ছে না। তো সে অনেক কান্নাকাটি শুরু করে। তো সে মালবেরি গাছের নিচে বসে কাঁদছিল। তো এমন অবস্থায় মালবেরি গাছের উপরে একটা পাখি দেখতে পায়। তাকে কাঁদতে দেখে মালবেরি গাছের একটা পাতা সে ফেলে দেয়, গাছ থেকে ছিঁড়ে ফেলে দেয়। তো এটা সে দেখতে পায় না, লিজু এটা দেখতে পায় না। তারপরে পাখিটা অনেকগুলো পাতা ফেলে, তারপরেও দেখতে পায় না। এরপরে পাখিটা এসে ওই পাতাটা খাওয়া শুরু করে ওর সামনে, মানে তাকে বোঝানোর চেষ্টা করে যে এই পাতাটা খাওয়া যায়। এরপর লিজু ওটা দেখে মালবেরি গাছের পাতা সেও একটু দু এক কামড় দিয়ে দেখে যে এটা মিষ্টি এবং নোনতা একটা স্বাদ। তো এরপর ভাবলো, বাহ, এই গাছের পাতা যেহেতু খাওয়া যায়, তাহলে তার বাবা মার জন্য তো নিয়ে যেতেই পারে। তখন সে অনেকগুলো পাতা সংগ্রহ করে তারপরে যখন ঘরে ফিরে দেখে যে তার বাবা মা মারা গিয়েছে। এর মানে ওই পাতাগুলো নিয়ে আসা পর্যন্ত তারা সারভাইভ করতে পারেনি। তো এরপরে লিজু সবসময় সেই মালবেরি গাছের নিচে গিয়ে বসে বসে কান্নাকাটি করতো। তো একটা সময় হঠাৎ দেখে একটা ঘোড়ায় করে একজন অসুস্থ, খুবই অসুস্থ, সে আর কি মানে ধুকে ধুকে ওই ঘোড়াটা আসছে। এখন আসার পরে তারপরে দেখে যে তার রাজ্যেরই রাজা জিলিং, রাজা জিলিং। তো জিলিংকে তারপরে ঘোড়া থেকে নামানোর পরে তারপরে তাকে লিজুর যে পাত্রটা ছিল পানি খাওয়ার, সেই পানি খাওয়ার পাত্রটা দিয়ে তার রাজাকে, তৃষ্ণার্ত রাজাকে তার তৃষ্ণা মিটায়। এরপরে সেই পাত্রটা ওখানেই রেখে ওই ঘোড়াকে বলে আসে যে রাজার জ্ঞান ফিরলে যেন এখান থেকেই পানিটা নিয়ে খায়। তো বলে আবার ভাবতেছে, ঘোড়া তো আমার কথা বুঝবে না। আসলে ওর একটা অভ্যাস ছিল যে পশু পাখি দেখলেই কথা বলা শুরু করে। লিজু যখন মালবেরি গাছের পাতা খাওয়া শুরু করলো, তখন তার সামনে সেই পাখির সাথেও কিন্তু সে তখন কথা বলছিল। তো এটা আনমনেই সে করে ফেলে। তো এরপরে সে আর কি ওই পানির পাত্রটা রেখে তারপরে তার ঘরে ফিরে আসে। তো ঘোড়াটা তার পিছু পিছু আবার চলে যায়। তো লিজু আবার এটা দেখতে পায় না। ঘোড়াটা পিছু পিছু গিয়ে দেখে আসে যে লিজু কোন বাসায় থাকে। এরপরে ঘোড়াটা তার রাজার কাছে ফিরে যায়। রাজার যখন জ্ঞান ফিরে, তখন সে আর কি জানতে চায় যে কে আমাকে এমন দুঃসময়ে তৃষ্ণা মেটালো। তো এরপরে
রাজাকে হচ্ছে ঘোড়া পথ দেখিয়ে নিয়ে যায় লিজুর ঘরে। লিজু কে জিজ্ঞেস করে যে তোমার বাবা মা কোথায়, আমি তোমাকে অবশ্যই রিওয়ার্ড দিতে চাই, আমাকে এই যে উপকার করলে। লিজু তো অস্বীকার করে, বলে যে না, আমার কোনো রিওয়ার্ডের দরকার নেই, এটা তো আমার কর্তব্য। কিন্তু রাজা খুব বাহানা করে। তো তখন হচ্ছে জানতে পারে যে ওর বাবা মা নেই। এরপরে লিজুকে সে দত্তক হিসেবে নেয় এবং তার রাজ্যে নিয়ে যায়। তো রাজ্যে নিয়ে যাওয়ার পরে লিজু বেশ ভালোই দিন কাটাচ্ছিল। তো লিজুর তো সেই অনেক আগে থেকেই প্রিয় ছিল হচ্ছে মালবেরি গাছের নিচে বসে সময় কাটানো। তো তার নিয়মিত কাজের ভিতরে একটা ছিল হচ্ছে মালবেরি গাছের নিচে বসে চা খাওয়া। তো এটা বেশ আয়েশ করে সে খেত। তো একদিন তার যে সহকর্মী, সহকর্মী বলতে এটা আসলে কি বলা যায়, মানে দাসী, দাসী বললেও আসলে একটু বেশি লো ক্যাটাগরি হয়ে যায়। আর কি তাকে সহায়ক হিসেবে থাকে না, মানে রাজ্যের রাজকন্যার যেমন সহায়িকা থাকে, হ্যাঁ, তো সেরকম আর কি। তো তাকে বলল যে মালবেরি গাছের নিচে চা দেওয়ার জন্য, তার জন্য। এরপরে লিজু ওখানে বসে চা খেতে লাগে। তো চা পান করতে করতে হঠাৎ করে মালবেরি গাছ থেকে একটা ফল, একটা কোকুন, যেটাকে আমরা রেশমের কোকুন বলি, ওটা আর কি পড়ে চায়ের ভিতরে। পড়লে তখন ও ওটা বুঝতে পারে না ওটা কি পড়ছে। তো ওর যে সহায়িকা থাকে সে বলে যে সাথে সাথে আমি চাটা বদলে আনছি। তো লিজু এটা মানতে চায় না। লিজু তখন বলে যে না, আমি এটা দেখি। তখন সে কোকুনটা নিয়ে তখন সে ওর ভিতরে দেখে যে ওটা, কোকুনটা বেশ মানে চকচক করছিল, বেশ চমৎকার দেখাচ্ছিল। তখন ওটার ভিতরে টান দিয়ে দেখে যে সুতা বের হচ্ছে। এরপরে সে ওই সহায়িকাকে বলে যে এই সুতা টান দেওয়ার জন্য। টান দিতে দিতে দেখ সে পুরো বাগানের শেষ মাথা পর্যন্ত চলে যায়। হুম, কিন্তু সুতা আর শেষ হয় না। তো এত সুতা দেখে তখন ওর মাথায় কাজ করে যে আমি তাহলে এইটা দিয়েই কিছু একটা করতে পারি কিনা দেখি। এরপরে সে ওই কোকুন আরও কিছু সংগ্রহ করে মালবেরি গাছ থেকে নিয়ে, তারপরে ঘরে ফিরে ওইটা দিয়ে চরকা কেটে সে অনেকগুলা মানে রেশমের কাপড় তৈরি করে। সবচেয়ে সুন্দর দেখে একটা কাপড় নিয়ে সে তখন রাজার কাছে যায়। রাজার কাছে গিয়ে এরকম দেখায়, ও বাই দ্য ওয়ে, আমি ভুল করেছি, এখানে ইতোমধ্যে অলরেডি সে রানী হয়ে গিয়েছে, রানী লিজু হয়ে গিয়েছে। তার রাজার রাজ্যের একজন ইয়েলো, ইয়েলো নাম হচ্ছে তার, ইয়েলো, ইয়েলোর সাথে হচ্ছে রানী লিজুর বিয়ে হয়। তো ইয়েলোর কাছে গিয়ে হচ্ছে বলে যে এরকম দেখো, আমি এত সুন্দর একটা পোশাক বানিয়েছি, এবং এভাবে এভাবে পুরো গল্পটা বলে। বলার পরে তখন হচ্ছে ইয়েলো এবং তার যে রানী লিজু দুজনে মিলে তখন এটা মার্কেটিংয়ের একটা উদ্যোগ নেয়। পুরো চায়নাতে এই রেশম কাপড়টা তখন বেশ পপুলার হয় এবং এরপরে বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি শুরু করে। তো এই যে কোকুন, এই যে রেশমের কোকুন, একটা স্ত্রী রেশম 3 থেকে 500 ডিম একবারে পাড়ে এবং এটা দিয়ে অনেক কাপড় তৈরি করা যায়। এটা অনেক উজ্জ্বল একটা নরম কাপড়। তো যাই হোক, রেশমের কাপড় সম্পর্কে আমরা সবাই জানি। এখন আমরা চলে যাই মূল পর্বে। অনেকক্ষণ গল্প করা হয়ে গেল আজকে। যাই হোক, এটা অনেকেই হয়তো জানে না, আর যারা জানে তারা তো ভালো, স্কিপ করে আপনারা মূল পর্বে চলে আসবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ 1-এর শুরুতে চুজ ওয়ান ওয়ার্ড অনলি, ওয়ান ওয়ার্ড অনলি। রিমেম্বার, এখানে আপনারা যখন শূন্যস্থান পূরণ করবেন তখন এখানে দেখে নেবেন যে ইনস্ট্রাকশনে কি বলা আছে। স্পেসিফিক ওয়ান ওয়ার্ড অনলি, এই যে রেড মার্ক করা থাকে, তো সংশয়ের কোনো কারণ নেই, এটা ভালো করে পড়লেই হয়ে যাবে। বলছে অ্যারাউন্ড 3000 BC, মানে খ্রিস্টপূর্ব 3000 অব্দে, অ্যাকর্ডিং টু লিজেন্ড সিল্কওয়ার্ম কোকুন ফেল ইনটু এম্পাররস ওয়াইফস। এক নম্বরে কি বলছে, টি, এই যেটা বলেছিলাম যে চায়ের মধ্যে হচ্ছে ওই কোকুনটা পড়ে। তো এটা এই
প্রথম প্যারাগ্রাফে এখানে বলে দেওয়া আছে। আর এরপরে এম্পারারস ওয়াইফ ইনভেন্টেড এ 2 নাম্বারে কি বলছে, রিল। সে একটা রিল হচ্ছে উদ্ভাবন করে এই কোকুন থেকে। আচ্ছা, অনলি ড্যাশ ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, অনলি ড্যাশ, অনলি উমেন, তখনকার সময়ে অনলি উমেন ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, তাহলে রেশমটা তৈরি করার জন্য শুধুমাত্র উমেনরাই হচ্ছে পারমিটেড ছিল। ওকে, আমরা 4 নম্বরে যাওয়ার আগে আমরা 1 থেকে 3-এর উত্তরের জন্য যে জায়গাটা নির্দিষ্ট এটা একটু পড়ে আসে। লিজেন্ড হ্যাজ ইট that it was Lizu, wife of the Yellow Emperor, ruler of China, is in about 3000 BC, who discovered silkworms. One account of the story goes that as she was taking a walk in her husband's gardens, she discovered that silkworms were responsible for the destruction of several mulberry trees. She collected a number of cocoons. এখানে বলছে যে হাজব্যান্ডের গার্ডেনে যে সিল্কওয়ার্ম মানে সিল্কওয়ার্ম রেশম কীটের যে দেখা মিলেছিল সেটাই মূলত হচ্ছে দায়ী ছিল প্রচুর পরিমাণে মালবেরি গাছ ধ্বংস হবার জন্য। She collected a number of cocoons and sat down to have a rest. It just so happened that while she was sipping some tea, এটা ওই সেই চা খাওয়া থেকেই এই ঘটনাটা ঘটেছিল। One of the cocoons that she had collected landed in the hot tea and started to unravel into a fine thread. সেটাই বলছে যে ওই কোকুন থেকে সে একটা ফাইন থ্রেড, মানে ফাইন থ্রেড বলতে ওই সেই সুতা ওটা তৈরি করতে পেরেছিল। আনরেভেল মানে ওটার থেকে একটু একটু করে ছাড়িয়ে নিতে পেরেছিল। লিজু ফাউন্ড দ্যাট শি কুড উইন্ড দিস থ্রেড অ্যারাউন্ড হার ফিঙ্গার্স। লিজু এটা বুঝতে পারলো যে she could wind this thread, এই সুতাটা বের করে সে তার আঙ্গুলে পেঁচাতে পারতেছে। Subsequently she persuaded her husband to allow her to rear silkworms on a grove of mulberry trees. তো তার স্বামীকে মোটামুটি কোনো একভাবে রাজি করাতে পেরেছিল যে ওই মালবেরি ট্রি থেকে সিল্কওয়ার্ম সংগ্রহ করার জন্য। She also devised a special reel to draw the fibers from cocoons into a single thread so that they would be strong enough to be woven into fabric. মানে ওই যে কোকুন থেকে যে সুতা ছাড়াচ্ছিল সেগুলো সে বুঝতে পারলো যে এগুলো স্ট্রং এনাফ, এগুলো যথেষ্ট শক্ত ছিল যে উভেন ইনটু ফেব্রিক, এগুলো কাপড়ে রূপান্তরিত করার জন্য, কাপড় বোনার জন্য এটা যথেষ্ট স্ট্রং ছিল। ওকে, অনলি ফর রয়্যালটি, only dash were allowed to wear silk. Okay, only এখানে ওমেন আগেই বলেছি 4 নম্বরের উত্তর। সরি only women were allowed to produce silk and wear silk only royalty মানে রয়্যাল যারা ছিল তারাই শুধুমাত্র হচ্ছে অ্যালাউড ছিল এই সিল্কের কাপড় পরিধান করার জন্য, রেশম কাপড় পরিধান করার জন্য। কারেন্সি 5 নম্বরের উত্তর দেখে আসি শূন্যস্থানটা কি ছিল। সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম অফ কারেন্সি মানে সিল্কটাকে সে সময় মুদ্রা হিসেবে ইউজ করা হতো। এটা ফার্মার্স ট্যাক্সেস কনসিস্টেড পার্টলি অফ সিল্ক মানে কৃষকদের যে কর পরিশোধ করতে হতো তার ভিতরে একটা পোর্শন ছিল হচ্ছে সিল্ক। কিওয়ার্ডস এখানে এ ফর্ম অফ
farmers' taxes. In the second paragraph, the writer says that second paragraph, হ্যাঁ সেকেন্ড প্যারাগ্রাফটা কোথায়, এই যে এই সেকেন্ড প্যারাগ্রাফে এই জায়গাটা বলছে যে সামটাইমস ডিউরিং দ্য হ্যান ডাইনাস্টি খ্রিস্টপূর্ব 206 থেকে 200 খ্রিস্ট পরবর্তী 220 silk was so prized that it was also used as a unit of currency. Government officials were paid their salary in silk. Government officials their salary পর্যন্ত সিল্কে দেওয়া হতো, and farmers paid their taxes in grain and silk. শস্য দানা এবং রেশম দিয়ে কৃষকরা কর পরিশোধ করত। 6 নাম্বার পেপার। কোশ্চেনটা হচ্ছে সিল্ক ইউজড ফর মেনি পারপাসেস, উদাহরণ হিসেবে এভিডেন্স ফাউন্ড অফ ড্যাশ, এভিডেন্স ফাউন্ড অফ পেপার মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 168 খ্রিস্টাব্দ। কিওয়ার্ডস এখানে 168 খ্রিস্টাব্দ, মেনি পারপাসেস অনেক কারণ, এবং হচ্ছে এভিডেন্স। At the end of paragraph 2 কি বলছে, the earliest indication of silk paper being used was discovered in the tomb of a noble who is estimated to have died around 168 AD. এভিডেন্স এখানে ইন্ডিকেশন, এই যে ইন্ডিকেশন বোঝাচ্ছে ইন্ডিকেশন অফ সিল্ক পেপার, একটা রেশমের কাগজ বিং ইউজড ওয়াজ ডিসকভার্ড ইন দ্য টম্ব, যে কোনো একজনের আর কি বলা যায় পুরাকীর্তি বা কবরের উপরে, অফ এ নোবেল হু ইজ এস্টিমেটেড টু হ্যাভ ডাইড। আচ্ছা, দি আর্লিয়েস্ট ইন্ডিকেশন অফ সিল্ক পেপার বিং ইউজড ওয়াজ, যে কোনো একজনের কথা বলা হচ্ছে এখানে, তার 168 খ্রিস্টাব্দে সে মৃত্যুবরণ করেছিল এবং তার টম্বের উপরে একটা সিল্ক পেপার ছিল, এবং এটাই ছিল আর্লিয়েস্ট ইন্ডিকেশন, আর্লিয়েস্ট এভিডেন্স অফ সিল্ক পেপার। ওকে, 7 নাম্বার অ্যান্সার হচ্ছে উল। কোশ্চেনটা হচ্ছে মার্চেন্টস ইউজ সিল্ক রোড টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড and bring back dash and precious metals. Keywords এখানে হচ্ছে silk road, bring back. In paragraph 3 the writer explains that কি বলছে 7 নম্বরে, demand for this exotic fabric eventually created the lucrative trade route. আমরা কি সিল্ক রুট সম্পর্কে জানি? সিল্ক রুট হচ্ছে চায়নাতে একটা বিশাল একটা রুট এবং লম্বা, এটা বাণিজ্যিক রুট হিসেবে বলা হয়, এবং ওয়ার্ল্ডের অন্যতম মূল্যবান বাণিজ্য এই রুটে হয়। তো এই রোডটাকেই বলা হচ্ছে সিল্ক রোড, মানে এখান থেকে হচ্ছে সিল্ক বিভিন্ন দেশে রপ্তানি করা হতো, সাপ্লাই দেওয়া হতো। আচ্ছা, ইভেন্চুয়ালি ক্রিয়েটেড দ্য লুক্রেটিভ ট্রেড রুট now known as the Silk Road, taking silk westward and bringing gold, silver and wool to the east. তো কি বলছে, পূর্বের শহরগুলোতে বা দেশগুলোতে হচ্ছে সিল্কের বিনিময়ে গোল্ড, সিলভার এবং উল আমদানি করা হতো। ওকে, কোশ্চেন নাম্বার 8। 550 খ্রিস্টাব্দে monks hide silkworm eggs in canes and take them to Constantinople. ওকে, monks হচ্ছে এখানে, আমি একটু দেখে নেই monks এখানে কি বোঝাচ্ছে। 8 number, according to another legend, monks working for the Byzantine Emperor Justinian smuggled silkworm eggs to Constantinople, Istanbul in modern day Turkey. তো তখনকার সময় বাইজেন্টাইনের শাসনের অধীনে ছিল হচ্ছে ইস্তানবুল বা কনস্টান্টিনোপল, যেটাই বলেন, তখনকার নাম ছিল ইস্তানবুলের,
কনস্টান্টিনোপল, যেটা হচ্ছে টার্কির একটা প্রসিদ্ধ শহর। তো সেই সময় বাইজেন্টাইন সম্রাটের কাছে কিছু মনক, মানে মনক হচ্ছে ঠিক রাজার যে একেবারে ঘনিষ্ঠ সহচর যারা, তাদেরকে মনক বলা হয়। মানে মনক আসলে ইউজের উপরে। এখন ওই সময় বাইজেন্টাইন সম্রাটের ঘনিষ্ঠ সহচর যারা, তাদেরকে মনক বলা হতো। আবার আরেক রাজ্যে গেলে তাদেরকে আবার অন্য কিছু বলা হয়। সো এখানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, রাজ্য টু রাজ্য ভ্যারি করে। নাইলন, এখানে কি বলছে, 20th century ড্যাশ অ্যান্ড আদার ম্যান-মেড ফাইবার্স কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। তো এখানে বলছে শূন্যস্থানে আছে নাইলন অ্যান্ড আদার ম্যান-মেড ফাইবার্স। নাইলন এবং মনুষ্য তৈরি কিছু ফাইবার বা তন্তু বা পোশাক, যেটাই বলুন, কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। তো এই মনুষ্য তৈরি কিছু তন্তু বা পোশাক, এগুলো হচ্ছে সিল্ক প্রোডাকশনে একটা বাধা তৈরি করে। তো কিওয়ার্ডস এখানে বলছে 20th century ম্যানমেড ফাইবার্স ডিক্লাইন সিল্ক প্রোডাকশন। লাস্ট প্যারাগ্রাফ কি বলছে এখানে, 9 নম্বর, দি 19th century, মানে আমরা অলরেডি সেই 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এখন চলে এসেছি 19 শতকে। And industrialization saw the downfall of the European silk industry. শিল্পকরণ ব্যাপারটা হচ্ছে ইউরোপিয়ানদের রেশমের যে ইন্ডাস্ট্রি, সেটার একটা ধ্বংস কারণ হিসেবে চলে আসে এই শিল্পকরণটা। চিপার জাপানিজ সিল্ক trade in which was greatly facilitated by the opening of the Suez Canal was one of the many factors driving the trend. Then in the 20th century, new man-made fibers such as nylon started to be used in what had traditionally been silk products such as stockings and parachutes. Okay. এখানে প্রথমে কারণ হিসেবে যেটা বলেছে যে জাপানিজ কম দামি রেশমগুলো হচ্ছে সুয়েজ খাল দিয়ে সে ইউরোপে চলে যেত, ওখানে রপ্তানি হতো, এটা একটা কারণ, ওয়ান অফ দ্য মেনি ফ্যাক্টরস। ওকে, এরপরে আরও কিছু কারণ বলছে, সেটা হচ্ছে ম্যানমেড ফাইবার এবং হচ্ছে যেমন নাইলন started to be used what had traditionally been silk products such as stockings and parachutes. সেই নাইলন দিয়ে স্টকিং এবং হচ্ছে প্যারাশুট, মানে মোজা এবং হচ্ছে প্যারাশুট তৈরি করা হতো। তো এগুলোই হচ্ছে আপনার সিল্কের যে ব্যবসা বা সিল্কের যে চল, সেটা আর কি ধ্বংস ডেকে এনেছিল। এরপর আমরা পাচ্ছি 10 থেকে 13 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন। ওটা দেখে আসি এখানে কি বলছে। গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং দ্য সিল্ক রোড। নো, এটা ফলস। ডিমান্ড ফর দ্য exotic fabric eventually created the lucrative trade route now known as Silk Road, taking silk westward and bringing gold, silver and wool to the east. তো এখানে সহজভাবেই বোঝা যাচ্ছে আপনার সিল্কটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিশিয়াস ছিল। সিল্কের বর্ডার এখানে গোল্ড, মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়ালগুলো আমদানি করা হতো। প্যারাগ্রাফ 3 তে এখানে কি বলছে, দ্য রাইটার সেজ ডিমান্ড blah blah blah. So gold is not the most valuable material, it's silk. Okay, so the statement is false. Most tradesmen, অনেক ব্যবসায়ীরা only went along certain sections of the Silk Road. এটা ট্রু। কারণটা কি জেনে আসি। কিওয়ার্ডস এখানে হচ্ছে tradesmen, certain sections. At the paragraph 3, the writer indicates that the Silk Road stretched over 6,000 kilometers from eastern China
from eastern China to the Mediterranean Sea. Few merchants traveled the entire route. Goods were handled mostly by a series of middlemen. This means that the Silk Road was too long for merchants. মানে ব্যবসায়ীদের জন্য সিল্ক রোডটা অনেক বেশি লম্বা ছিল, তো তখন এখানে মধ্যস্থতাকারী হিসেবে কিছু মানুষ ছিল, মানে মিডলম্যান বলতে এখানে কাইন্ড অফ ব্রোকার বলা যায়। মার্চেন্টস টু ট্রাভেল অ্যালং, দেয়ারফর দে অনলি ওয়েন্ট অ্যালং সার্টেইন সেকশনস, তারা নির্দিষ্ট একটা দূরত্ব পর্যন্ত যেতে পারতো। তো এখানে ট্রেডসম্যান বলতে মার্চেন্টসই বোঝানো হয়েছে, এবং এখানে স্টেটমেন্টটা হচ্ছে ট্রু। দি বাইজেন্টাইন্স স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। 12 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে ফলস। এর কারণটা দেখে আসি। কিওয়ার্ডস এখানে বাইজেন্টাইন্স স্প্রেড, প্যারাগ্রাফ 4, প্যারাগ্রাফ 4 এ কি বলছে? দি বাইজেন্টাইন্স ওয়ার অ্যাজ সিক্রেটিভ অ্যাজ দ্য চাইনিজ, চাইনিজদের মতোই তারা গোপনীয়তা রক্ষা করতো। হাউএভার অ্যান্ড ফর মেনি সেঞ্চুরিজ দ্য উইভিং অ্যান্ড ট্রেডিং অফ সিল্ক ফেব্রিক ওয়াজ এ স্ট্রিক্ট ইম্পেরিয়াল মনোপলি। এই রেশমের যে ব্যবসাটা, এটা অনেক বছর ধরে, অনেক শত বছর ধরে এটা একটা ইম্পেরিয়াল মনোপলি হিসেবে ছিল, মানে খুব টপ লেভেল মনোপলি। এখানে বোঝায় যে কাইন্ড অফ সিন্ডিকেট। আমাদের দেশে যখন দেখা যাচ্ছে কোনো কিছুর স্টক করে, মানে একটাই কোম্পানি কোনো একটা বিশেষ প্রোডাক্টের স্টক করে তারপরে সেই হচ্ছে ওই প্রোডাক্টটা মার্কেটে ছাড়বে এবং সে তার ইচ্ছামতো দামে গ্রাহকদের কাছে বিক্রয় করবে। তো এই টোটাল সিস্টেমটাকে বলা হয় মনোপলি, এবং আমরা দেশীয় ভাষায় সহজভাবে এটাকে সিন্ডিকেট হিসেবে বলে থাকি। তো এটা কিন্তু মানে আপনার ট্রেডস টার্মে এটাকে মনোপলি বলা হয়। ওকে, তো এখানে স্টেটমেন্টটা ফলস। কেন ফলস? প্যারাগ্রাফ 4-এ এখানে কোশ্চেনটা কি ছিল? দ্য বাইজেন্টাইন্স স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। এটা আসলে ভুল কথা। এটা যেটা বলতে চাইছে যে দিস মিনস দ্যাট দ্য আরবস নট দ্য বাইজেন্টাইন্স স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। এই যে এখানে বলছে দেন ইন দ্য 7th century দি আরবস কনকুয়েড পার্সিয়া। পার্সিয়া হচ্ছে বর্তমান ইরান। দ্য আরবস হচ্ছে আরবরা 7ম শতকে পার্সিয়া বা ইরান দখল করে, ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসিয়েন্ট সিল্কস ইন দ্য প্রসেস। এবং রেশমের ব্যবসাটা তখন তারা হাতে তুলে নেয়, এবং এটাই হচ্ছে ওয়েস্টার্নে এই যে আফ্রিকা, সিসিলি এবং স্পেন, তো এই জায়গাগুলোতে তারা রেশমের ব্যবসাটা ছড়িয়ে দেয়। ওকে, আসুন এই প্যাসেজের শেষ প্রশ্নে। দি সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। এটা আসলে নট গিভেন, তো এটা কারণটা জেনে আসি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে কিওয়ার্ড হচ্ছে সিল্ক ইয়ার্ন, দি মেজরিটি এক্সপোর্টেড China. In the last paragraph, the writer says, in more recent decades, recent কিছু ডিকেড মানে রিসেন্ট সমকালীন কয়েক দশকে, শেষ কয়েক দশকে, চায়না হ্যাজ গ্র্যাজুয়ালি রিক্যাপচার্ড ইটস পজিশন অ্যাজ দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট প্রডিউসার। চায়না আবার তার অবস্থান ফিরে পেয়েছে যে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী এবং হচ্ছে এক্সপোর্টার হিসেবে র সিল্ক অ্যান্ড সিল্ক ইয়ার্ন। মানে রেশমের যে কাঁচামাল সেইটা এক্সপোর্টে, এই যে র সিল্ক একেবারে কাঁচা রেশম এবং সিল্ক ইয়ার্ন বা সিল্কের যে সুতা সেইটা প্রোডাকশনে এবং এক্সপোর্টে তারা তাদের
অবস্থান ফিরে পেয়েছে। এখানে কারেন্টলি বলতে ইন মোর রিসেন্ট ডিকেটস, এখানে কারেন্টলি দিয়ে সেটাই বোঝাতে চেয়েছে। তো এই ছিল প্যাসেজ নাম্বার 1। আমরা প্যাসেজ নাম্বার 2 এর জন্য পরবর্তীতে অন্য ভিডিওতে চলে যাব। ওকে, ততক্ষণ পর্যন্ত ডক্টর IELTS এর সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।